আজকাল পরশু ওই ভারতীয় ফুটবল বা আইএসএলের ভবিষ্যৎ নিয়ে বা বর্তমান অবস্থা নিয়ে একটু আলোচনা করব, কেন আমার আগের এই যে অডিওটা ছিল ইস্ট বেঙ্গলের আরকাটাক সফর নিয়ে, সেটার কমেন্টে আমার চ্যাট ফোরামে বহুদিন ধরে রয়েছে এক সহযোগী ইস্ট বেঙ্গল ফ্যান, প্রায় 7 বছরের। সে লিখেছে, দাদা একটুখানি ওই এফএসডিএল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই যে চুক্তি নিয়ে যদি একটু আলোচনা করো। তা আমি না মানে যেহেতু পুরনো একটা থামস আপ দিয়ে দিয়েছি। তারপর আমার মনে পড়লো কিছুদিন আগে আমার এক সতীর্থ এক কর্মী, মানে আমার পেশাগত জগতে, সে ইংল্যান্ডে থাকে। তো ওকে আমি মানে ইয়ার্কি মেরে বলছিলাম যে এই থামস আপ যেটা আজকাল সোশ্যাল মিডিয়াতে হয়েছে, এটা খুব মজার ব্যাপার, এর কোনো মানে নেই। মানে আপনি রাজি হলেন নাকি জাস্ট অ্যাকনলেজ করলেন, নাকি মানে জাস্ট ওটা কোনো একটা ব্যাপার নেই। তো যাকে এটা পরিচিত, তাই ভালো একটু আলোচনা করি। এবার ঘটনা হচ্ছে আমি কিছুই জানতাম না মানে কী ব্যাপার। তো আমাকে একটু ইউটিউবে দেখতে হলো, দেখলাম বিভিন্ন যারা প্রফেশনাল কন্টেন্ট মানে ভারতীয় ফুটবল নিয়ে বা ইস্ট বেঙ্গলের ফুটবল নিয়ে, তারা দেখলাম কিছু কন্টেন্ট বানিয়েছে। তো মোদ্দা কথাটা যেটা বুঝলাম তার পরিপ্রেক্ষিতে একটু আলোচনা করব। দেখুন, বিশদে আলোচনা করার মতন আমার এই মুহূর্তে মোটিভেশন নেই, অতটা সময়ও নেই, আর করে লাভও নেই মানে বিশদ আলোচনা। তো আমি চেষ্টা করব কিছু কিছু মানে মূল বিষয় নিয়ে একটুখানি আলোচনা করা বা একটুখানি আপনাদের মনে একটু প্রশ্ন জাগিয়ে দেওয়ার। দেখুন, প্রথমে একটা যে বলি, যেটা হচ্ছে লোকের মনে আতঙ্ক, আইএসএলের কী হবে। রবীন্দ্রনাথ একটা কথা ওনার বেশ কিছু লেখায় লিখে গেছেন, মানুষ মাঝে মধ্যেই উদ্দেশ্য এবং উপায় নিয়ে ঘেঁটে যায়। রবীন্দ্রনাথ ওরকম ভাষা ব্যবহার করেনি, আমি করলাম। মানুষ অনেক সময় উদ্দেশ্য এবং উপায় নিয়ে ঘেঁটে যায়। আপনার উদ্দেশ্য হচ্ছে কি, ভারতীয় ফুটবল যাতে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হয়, আন্তর্জাতিক মঞ্চে এবং ডোমেস্টিক মঞ্চে, সেটা হচ্ছে আপনার উদ্দেশ্য। এবং উপায় কি? উপায় হচ্ছে, ধরুন এই মুহূর্তে একটা উপায় হচ্ছে আইএসএল, মানে আমরা জানি বা আপনি জানেন উপায় হচ্ছে আইএসএল। তো আপনার উদ্দেশ্যটা কিন্তু বড় উপায়ের থেকে। এবার আপনি সেই উদ্দেশ্যটা কিভাবে সাধন করবেন, কোন উপায়, সেটা আইএসএল না অন্য উপায়, সেইটা কিন্তু তর্ক সাপেক্ষ। এবার যে ঘটনাটা আসি, কি ঘটনাটা ঘটেছে একটু আপনারা অনেকে হয়তো জানেন না, আমার মতনই হয়তো অজ্ঞ। সেটা হচ্ছে যে 2010 সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারতীয় ফুটবলের সত্ত্বটা মোটামুটি বেচে দিয়েছিল একটা প্রাইভেট কোম্পানিকে। আইএমজিআরকে বেচে দিয়েছিল, বা আইএমজিআর রিলায়েন্স, পরবর্তীকালে ওটার নাম এফএসডিএল হয়ে যায়। তো পুরো পরিমাণে নিজেদের বেচেই দিয়েছিল। তো এই যে সংস্থা, যে প্রাইভেট কোম্পানি যেটা আমরা এফএসডিএল বলবো, তারা মোটামুটি যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো ভারতীয় টিমের আর যে আইএসএল, সেটা পুরোপুরি মালিক তারা। সেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নাক গলাতে পারে না, এবং তার বিনিময়ে কিছু অর্থ বছর গেলে দেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, কেন থোক টাকা। তো এখন ওইটা 15 বছর একটা চুক্তি ছিল। তো 2025, আমরা অলরেডি 2025-এ চলে এসেছি। তো এই আইএসএলের পরেই সেই চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে। তো এখন মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলছে, আপনারা কি ভাবছেন না ভাবছেন। তো এফএসডিএল একটা নতুন একটা চুক্তি অফার করেছে। তো সেই চুক্তিতে বলেছে, তোমাদের বছর গেলে থোক টাকা দেবো না, একটা কোম্পানি বানাবো, তোমরা তার অংশীদার হও, এইসব বলেছে। আমাদের এত লস টস হয়েছে, এরকম একটা ব্যাপার। তো এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এখন যদি থোক টাকা না পায়, তো তার মাথার হাত পড়ে যাবে। ওই টাকা দিয়ে সে চালাতো, নিজের খরচ সব চালাতো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখুন, এই আমি না মানে কোন ব্যাপারটা নিয়ে মানে কীভাবে আগামী দিনে এগোবে, প্রত্যেকটা ব্যাপারের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে কিছু প্রোজ আছে, কিছু কনস আছে। তো আপনি যদি আমি যেহেতু বিভিন্ন দেশে থেকেছি কর্মসূত্রে, এবং বেশিরভাগ প্রায় সবগুলো দেশেই ফুটবল বেজায় উন্নত। তো এবং বিভিন্ন দেশে বিভিন্ন লিগ স্ট্রাকচার আছে, কোথাও খুব রোবাস্ট স্ট্রাকচার, কোথাও ছোটো স্ট্রাকচার, কিন্তু কোথাও সব জায়গায় একটা স্ট্রাকচার আছে, একটা সিস্টেমেটিক স্ট্রাকচার। তো স্ট্রাকচার যাই থাকুক, মানে একটা মাল্টি লেয়ার্ড মানে 5 লেয়ার্ড একটা লিগ স্ট্রাকচার থাকুক, বা 3 লেয়ার্ড বা 2 লেয়ার্ড, বেসিক একটা কিন্তু ফর্মুলা আছে সমস্ত স্ট্রাকচারই, বা একটা বেসিক প্রিন্সিপাল। সেটা হচ্ছে আপনার টপমোস্ট লেয়ার হচ্ছে আপনার
রেভিনিউ আর্নিং, মানে আয় হয়, আয় ব্যয়, জীবনটা তো আয় ব্যয়। তো আপনার টপ লেয়ার থেকে আয়টা হয় এবং ব্যয়টা আপনাকে করতে হয় বটম লেয়ারগুলোতে। তো এখন যে ব্যবস্থাটা রয়েছে সেই ব্যবস্থায় আয়ের উপায়টা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পুরোপুরি বেচে দিয়েছে এফএসডিএলকে, বা বেচে দিয়েছিল বলা যেতে পারে, যেহেতু 15 বছরের শেষের দিকে আমরা আসছি। এবার এই মাস গেলে একটা জাস্ট একটা পেনশনের মতো, সে ওয়াজেদ আলী শাহের মতো, যে পেনশনভুক্ত আওয়াদের নবাবকে পাঠিয়ে দিয়েছিল না মেটিয়াবুরুজে নবাব বলে আমরা তাকে, একটা মাস গেলে একটা পেনশন একটা পাবে, বা বছরে, এই ক্ষেত্রে বছরে পাবে। তো এইটা একটা এই একটা বেসিক স্ট্রাকচারই বা অ্যাজাম্পশনে একটা বড় গন্ডগোল হয়ে গেছে, যে আপনি যে একটা আপনার দেশের ফুটবলকে তুলবেন একটা ইকোসিস্টেম, আমি অত ডিটেলে যাচ্ছি না, যে একদম নিচ থেকে প্লেয়ার উঠে আসবে, একটা পিরামিড স্ট্রাকচার বা যে স্ট্রাকচারই হোক, সেই নিচের লেভেলকে যে আপনি ফান্ডিং করবেন ওপরের লেভেলের টাকা দিয়ে, সেই উপায়টাই পুরোপুরি বন্ধ এখানে। কেন বন্ধ? কেন আইএসএল থেকে আয় হোক বা লোকসান হোক, পুরো টাকাটাই এফএসডিএল নিয়ে চলে যাচ্ছে। আর একটা বছর গেলে বা মাস গেলে, জানি না ওদের কীভাবে টাকাটা দেয়, বছরে থোক দেয় নাকি মাস গেলে দেয়, সে একটা নির্দিষ্ট টাকা দিয়ে আপনাকে চালাতে হচ্ছে বাকি সব কিছু, এবং সেটা একটা মানে ফিক্সড টাকা। কিন্তু আপনি কোন দেশে আছেন? আপনি এমন একটা দেশে আছেন যেখানে কিন্তু ইনফ্লেশন রেট খুব হাই। তো আপনার মানে দিনকে দিন আপনার কিন্তু বাজেট বেড়ে যাচ্ছে টু সাস্টেন দ্য সিস্টেম, যে ফুটবলের ডেভেলপমেন্ট সিস্টেম। আপনার দিনকে দিন আয় বেড়ে যাচ্ছে, যেহেতু আপনার দেশে ইনফ্লেশন রেট খুব হাই, কিন্তু আপনার আয়টা কিন্তু একটা নির্দিষ্ট একটা ফিক্সড অ্যামাউন্ট থেকে যাচ্ছে। তো বেসিক অ্যাজাম্পশনে কিন্তু একটা গন্ডগোল রয়েছে। আর এফএসডিএল আমি জানি না, এফএসডিএলের তো ব্যালেন্স শিট আমি দেখিনি, তারা যে বলছে তারা লোকসান করছে, আমি জানি না কিসের ভিত্তিতে করছে। কেননা তারা যে মডেলটা বানিয়েছিল ফ্র্যাঞ্চাইজি মডেল, সেই মডেলটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির মতো, মানে প্রিমিয়ামের টাকাই আপনাকে ফেরত দেবে। মানে যে কোনো একটা ইন্স্যুরেন্সে যে একটা মডেল থাকে, ধরুন 1000টা লোকের থেকে প্রিমিয়ামের টাকা নেওয়া হলো এবং 50টা লোককে ফেরত দেওয়া হলো। মানে ইন্স্যুরেন্স যারা প্রিমিয়াম ক্যালকুলেট করে, তাদের কিছু ম্যাথমেটিক্যাল মডেল আছে বেসড অন হিস্টোরিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ডেটা, যে কত এক্সপেন্স হচ্ছে, কত লোক ইন্স্যুরেন্স নিচ্ছে, তার ভিত্তিতেই তারা একটা ক্যালকুলেট করে কত প্রিমিয়াম হবে, যাতে করে ইন্স্যুরেন্স কোম্পানি লস না খায়। এবং ইন্স্যুরেন্স কোম্পানি সাধারণত লস খায় না। তো এই ফ্র্যাঞ্চাইজি মডেলটা কিন্তু ইন্স্যুরেন্স মডেলের মতন, এই প্রত্যেকটা ক্লাবের থেকে একটা বছরে একটা থোক টাকা নেওয়া হয় ফ্র্যাঞ্চাইজি। তো আমি জানি না মানে এফএসডি কিসের ভিত্তিতে বলেছে যে তারা লস খেয়েছে, সত্যিই জানি না। কেননা না দেখলে বুঝতে পারবো না। কেন দেখুন, এই ব্যালেন্স শিট, প্রফিট লস, এগুলো না অনেকভাবে ম্যানিপুলেট করা যায় বা বিভিন্নভাবে প্রেজেন্ট করা যায়, বা আপনার দাবিটা যাতে যথাযথ হয় সেগুলো করা যায়। তো আমি জানি না মানে এই দাবিটা কতটা যথাযথ। এইবার আপনারা অনেকে বলছিলেন না প্রমোশন, রেলিগেশন, আমি বহুদিন মানে আইএসএল শুরুর প্রথম থেকেই বলে আসছি রেলিগেশন সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটাও বলছি। আমি কিন্তু মানে ওরকম সিস্টেমেটিক একটা বিশাল বড় একটা লেকচার দেবো না, খুব ছোট্ট করছি, এবং যেরকম র্যান্ডাম আমার মাথায় চিন্তাভাবনা আসছে আমি সেরকম বলছি। তা আমি বলেছি না, বিভিন্ন দেশে থেকেছি, কোথাও ধরুন 4 স্ট্রাকচার্ড লিগ, কোথাও 3 স্ট্রাকচার্ড লিগ, কোথাও ডাবল লেয়ার্ড লিগ। কিন্তু আপনাকে যদি রেলিগেশন প্রমোশন করতে হয়, আপনাকে কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচারকেই সাপোর্ট করতে হয়। মানে শুধু টপমোস্ট লেয়ারকে আপনি সাপোর্ট করলেন আর বাকি লেয়ারকে সাপোর্ট করলেন না। তো সেই ক্ষেত্রে কী হবে, ধরুন আপনার টায়ার 1 থেকে যে রেলিগেট হবে টায়ার 2-তে, সে তো টায়ার 2-তে মানে কোনো রকমই সে সাপোর্ট পাবে না, কোনো রকম আপনার এনকারেজমেন্ট পাবে না, আপনার সে প্রমোশন পাবে না। প্রমোশন ইন দ্য সেন্স মানে মার্কেটিং প্রমোশন পাবে না। তো আপনার যদি আইএসএল টপমোস্ট লিগ হয়, লেয়ার 2 যদি আই লিগ হয়, তবে আই লিগ 2 থাকে, আপনার আইএসএল থেকে রেলিগেট হয়ে কোথায় যাবে? আই লিগে নামবে তো। এবার আই লিগটা কিন্তু আপনি দেখছেন না, আপনি দেখভাল করছেন না, মানে এই মুহূর্তে এফএসডি দেখভাল করছে না। তো আই লিগের ম্যাচ কোথায় দেখাচ্ছে কেউ জানে না। তো ধরুন আজকে যদি একটা উড়িষ্যা এফসি সে যদি রেলিগেট হয়ে যায়, তর্কের খাতিরে বলছি, যদি রেলিগেট আই লিগে চলে যায়, সে তো দল তুলে নেবে, দেখছে মানে এখানে তো কোনো মানে ভবিষ্যৎ নেই, এখানে কোনো যেন তেন প্রকারণে চালিয়ে দেওয়া হচ্ছে, কোনো প্রমোশন নেই। তো এইটা কিন্তু কোনো দেশে হয় না।
যেসব দেশে ফুটবল এগিয়ে সমস্ত দেশেই কিন্তু পুরো ব্যাপারটা একটা ইন্টিগ্রেটেড হয়, মানে যে টপ মোস্ট লেয়ার দেখছে সে সেকেন্ড লেয়ারও দেখছে, থার্ড লেয়ারও দেখছে, ফোর্থ লেয়ার, মানে এরকম হতে পারে না আমি শুধু ক্ষীরটা খাবো আর বাকিটা তুমি গরুর মানে দেখভাল তুমি করো, আমি শুধু মানে দুধটা নিয়ে চলে যাবো, এটা হয় না। এবার যদি এফএসডিএল না থাকে তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেই মতনই ভাবতে হবে কী করণীয়, কী করা যায়, অনেক কিছুই করা যায়। প্রথমত আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না যে ভারতীয় ফুটবলকে তুলতে গেলে একসাথে গোটা দেশের ফুটবলকে তুলতে হবে, এটা সম্ভব নয়। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, প্রথমে যেসব ভারতের যেসব অংশে ফুটবলের একটা ইতিহাস আছে, একটা বেস আছে, সেখান থেকে আগে ফুটবলটাকে তোলা দরকার, তারপর সেই টাকা অর্থ দিয়ে বাকি দেশে ফুটবলটা তোলা দরকার। না তো ব্যাপারটা ওরকম হয়ে যায়, আপনার মনে আছে কি না জানি না, মহাভারতে যুদ্ধের আগে মানে শকুনি যখন অল্প বয়স ছিল শকুনিদেরকে বন্দি করে রাখা হয়েছিল, তো খুব অল্প পরিমাণে খেতে দেওয়া হতো, তো শকুনির পরিবারের সবাই নিজেদের খাবারটা শকুনিকে দিয়ে ওকে বাঁচিয়ে রেখেছিল, বাকিরা মারা গেছিল না খেতে পেরে, কিন্তু একজন বেঁচে গিয়েছিল, কিন্তু সবাই যদি সমানভাবে খেত কেউ বেঁচে থাকতো না। তো সেরকমই আমি জানি না গোটা দেশে ফুটবলের উপর ফান্ডিং করে আদৌ কোনো লাভ হচ্ছে কি না, এগুলো তর্কের বিষয়, এটা নিয়ে বিভিন্ন কাজ করা যেতেই পারে, আলোচনা করা যেতে পারে এবং বিভিন্ন সম্ভাবনা অবশ্যই রয়েছে, কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আগামী দিনে আইএসএল থাকুক বা আইএসএলের নাম বদলে অন্য লিগ হোক, সেই লিগের মালিক এফএসডিএল থাকুক বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থাকুক বা কোনো জয়েন্ট কমিটি থাকুক, এগুলো কিন্তু মাথায় রাখা দরকার আছে। তারপর যখন যে কোনো লিগের দেখবেন, লিগের একটা যে ক্লাবগুলোর আয় হয়, ক্লাবগুলোর আয় করতে গেলে ওই গেঞ্জি বেচে খুব বেশি আয় হয় না। আমি বিদেশে দেখেছি, ধরুন অ্যাডিডাস, নাইকের যেসব গেঞ্জিগুলো সব বিশাল দাম হয়, যদি ভালো ক্লাব হয় 80 ইউরো 90 ইউরো এরকম সব দাম হয়, ভারতীয় মূল্যে প্রায় 9,000 10,000। তো ভারতে এতটা করলে চলবে না, এটা আপনাকে ভারতের কথাটা মাথায় রাখতে হয়, ভারতের যে বাইং ক্যাপাসিটি, তো ভারতের পারচেজিং ক্যাপাসিটি যদি মাথায় রাখেন, গেঞ্জি বিক্রি করে বিশাল আয় হয় না। ওই আপনারা যে উদাহরণগুলো দেখেন না, রোনাল্ডোর গেঞ্জি বেচে বিশাল আয়, বলে মুষ্টিমেয় কিছু ক্লাব, যেটা সবচেয়ে বড় ভুল করে মানে ভারতীয় ফুটবলের ফ্যানরা, তারা হচ্ছে মানে তারা ওই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, এই মুষ্টিমেয় টপ হয়তো 8-9টা ধনী ক্লাবের কথা ভাবে গোটা দেশের গোটা বিশ্বের ফুটবল এইভাবেই চলে না। আপনি এরকম ধনী ক্লাব কটা আছে, পিএসজি, সান জার্মান টাইপ, 10টা হবে, 15টা 20টা হবে, কিন্তু আপনি দেখুন না মানে কতগুলো দেশ খেলে। আমি দেখলাম 20টা খুব ধনী ক্লাব আছে। এবার আপনি যদি দেখেন টপ 100খানা দেশের, যদি প্রত্যেকটা দেশে একটা করে ক্লাবকে ধরেন, 100খানা তো ক্লাব হয়ে গেল, সেই ক্লাবগুলো চলছে কি করে? এবং অনেক ক্ষেত্রেই হয় যে ক্লাবের একটা বড় আয় হয় হচ্ছে টিভি রাইটস থেকে, টেলিভিশন রাইটস। তো আইএসএলের ক্ষেত্রে সেই টেলিভিশন রাইটসটা কিন্তু একটু অদ্ভুতভাবে মানে ম্যাক্সিমাম আয়টা চলে যায় এফএসডিএলের কাছে, আর খুব একটা অল্প নগণ্য অ্যামাউন্ট সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেয় বাকি ক্লাবদের মধ্যে, যেটা কিন্তু একটু অবিচার হয়ে যায়। ধরুন একটা ক্লাবের, ধরুন হায়দ্রাবাদের খেলাতে কেউ দেখে না, ইস্টবেঙ্গলের খেলা প্রচুর লোক দেখছে, কিন্তু ওই দিনের শেষে অঙ্ক করে যে ভাগাভাগি করে টোরে বিয়োগ করে ভাগ করে যে অ্যামাউন্টটা হলো, যতই অ্যামাউন্টটা হোক, সে অ্যামাউন্টটা হায়দ্রাবাদও যা পাচ্ছে ইস্টবেঙ্গল তাই পাচ্ছে। তো এই ব্যাপারে এরকম প্রচুর ব্যাপার আছে, এই অঙ্কগুলো ঠিক করতে হবে, কে ঠিক করবে আমি জানি না। কিন্তু আমি আরেকটা ব্যাপার নিয়েও আমি শেষ করব আলোচনা, বেশি টানবো না, মানে টানলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করাই যায়, সেটা সম্ভব নয় এই মুহূর্তে। আরেকটা বলবো, আপনাকে কিন্তু একটু মানবিক হতে হবে। আপনার ফুটবলিং, আপনি যেভাবে ফুটবলটাকে সেবা করছেন, একটু মানুষের কথা ভাবতে হবে। আমি অতীতে দেখেছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মাঝে মধ্যেই মণিপুর, মিজোরাম থেকে, আইজল থেকে অনেক অল্প বয়সী ছেলেদের নিয়ে চলে আসে, নিয়ে তাদেরকে দিনের পর দিন ক্যাম্পে রাখে। তাদের বার্থ সার্টিফিকেটের ব্যাপারে আমি যাচ্ছি না, সেটা আর একটা সমস্যার ব্যাপার। তাদের নিয়ে চলে আসে, তাদের দিনের পর দিন ক্যাম্পে রেখে দেয়, সে কোথাও দিল্লিতে রাখলো বা উড়িষ্যায় রাখলো, কোথাও যে যেখানে টাকা দেয় সেখানে রেখে দেয়।
সেখান থেকে হয়তো একটা ছেলে বেরোলো, হয়তো সে আই লিগ খেলো বা আইএসএল খেললো, কিন্তু বাকি ছেলেগুলো জাহান্নামে চলে গেল, মানে তাদের ভবিষ্যতের কথা কেউ ভাবে না। দেখুন ফুটবলটাকে না অনেকে ভাবে জীবন, ফুটবলকে জীবন ভাববেন না, তাহলেই জীবনটা ঘেটে যাবে। ফুটবলটাকে খেলা ভাবুন, একটা স্পোর্ট ভাবুন। ফুটবলের থেকে অনেক বড় জীবন। ফুটবলকে যারা জীবন ভাবে তারা সমর্থক হলে ঠিক আছে, কিন্তু তারা যদি ফুটবলের সেবক হন, সরাসরি সেবক হন, মানে তারা যদি অ্যাডমিনিস্ট্রেটর হন বা ক্লাব ম্যানেজমেন্টে থাকেন বা তারা প্লেয়ার হন, তাহলে মুশকিল আছে। ফুটবলটাকে আপনি আগে প্রথমে খেলা ভাবুন, এবং আপনার গোটা জীবনের ভরণ পোষণের একটা ব্যাপার আছে, একটা স্টেবিলিটির ব্যাপার আছে, একটা সোশ্যাল সিকিউরিটির ব্যাপার আছে। আপনি ইউরোপে নেই, ইউরোপে একটা সোশ্যাল সিকিউরিটি বলে একটা দেয় আপনার দেশ, কিন্তু ভারতে সেই সোশ্যাল সিকিউরিটিটা নেই। তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে 500টা ছোটো ছেলে ফুটবল খেলে, সেখান থেকে হয়তো একটা ছেলে আইএসএল খেললো বা আই লিগ খেললো, তার বাকি 499টা ছেলের কী হবে? তো সেই জন্য প্রত্যেকটা ছেলেরই কিন্তু অল্টারনেট প্রফেশনের ব্যবস্থা করতে হবে। শৈশব থেকে তাদের সেইভাবেই তৈরি করতে হবে, তাদের পড়াশুনো, তাদের এডুকেশন, যেরকমই এডুকেশন হোক, ভোকেশনাল এডুকেশন হোক বা ফর্মাল এডুকেশন, তার দিকে যথাযথ নজর দিতে হবে। এবার সে যদি ফুটবলার হিসেবে শাইন করে, সে প্রফেশনাল ফুটবলার হবে। বাকি 499টা ছেলে যেন বেঘরের মার আনা যায়, মানে তারা যেন ভিখিরির মতন দিন যাপন না করে। এরকম প্রচুর বিষয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু এটা তাহলে বিশাল বড় একটা লেকচার সেশন হয়ে যাবে। অতটা সময় আমার মনে হয় না আমার দেওয়া উচিত এই মুহূর্তে, আর আপনাদেরও অত ধৈর্যও থাকবে না। ফলে ভালো থাকবেন। আমি এই মূল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম। আগামী দিনে যেই দায়িত্ব নিক, যেভাবেই দায়িত্ব নিক, সে এফএসডিএল হোক বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হোক বা নতুন কোনো তৃতীয় পক্ষ হোক, তাদের কিন্তু এই মূল বিষয়গুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার। নয়তো কি বলুন তো, এই উপায়টা নিয়েই না আমরা মানে বিচলিত, এই উপায়টার মধ্যে আমরা নিজেদের আবদ্ধ রাখবো। এই আসল উদ্দেশ্যটা চিরকাল মার খাবে। আর এই আসল উদ্দেশ্যটা তো ভুলেও গেছেন এতক্ষণে, যেটা বলেছিলাম শুরুর দিকে, ভারত যাতে জগৎ সবার শ্রেষ্ঠ আসন নেয় ফুটবলে, ইন্টারন্যাশনাল ফুটবল লেভেলে, সেই ব্যাপারটাই উদ্দেশ্যটা আমরা সবাই ভুলেই যাই। আমরা এই উপায় নিয়েই বেশি বিচলিত। সকলে ভালো থাকবেন।